প্রিয় ছাত্ররা, ভিডিও ক্লাস 11তম ক্লাসে আমরা আজকে পরবর্তী যে সমস্ত আলোচনাগুলো করব তার মধ্যে প্রথম হলো অক্সিডেশন অ্যান্ড রিডাকশন অন দ্য বেসিস অফ অক্সিডেশন নাম্বার। জারণ সংখ্যার সাহায্যে জারণ বিজারণের ব্যাখ্যা। এতদিন আমরা জারণ সংখ্যা যে শিখলাম এর উপর দুটো ক্লাস যে হলো, আমাদের উদ্দেশ্যটা কি ছিল? জারণ বিজারণকে ব্যাখ্যা করা। কারণ পুরাতন যে ধারণা ছিল বা ইলেকট্রনীয় যে ধারণা তার কিছু সীমাবদ্ধতা ছিল, ফলে সব জায়গায় জারণ বিজারণ ঠিকমতো ব্যাখ্যা করা যাচ্ছিল না। তো একটা সার্বজনীন ব্যাখ্যার জন্য আমরা জারণ সংখ্যার ধারণা শিখেছি। তো এখন আমরা এই জারণ সংখ্যা দিয়ে কীভাবে জারণ বিজারণ ব্যাখ্যা করা হয় সেটা আমরা পড়ব। তো জারণ সংখ্যার ভিত্তিতে জারণের সংজ্ঞা হচ্ছে অক্সিডেশন is the increase in oxidation number। যদি কোনো প্রক্রিয়ায় বা কারো জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সেটা হবে জারণ। আর রিডাকশন কি? রিডাকশন ইজ দ্য ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। যদি জারণ সংখ্যা হ্রাস পায় তাহলে সেটা হবে বিজারণ। উদাহরণ নিলে এটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, একটা উদাহরণ যেমন খুব সহজ সরল একটা বিক্রিয়া, সোডিয়াম প্লাস ক্লোরিন থেকে সোডিয়াম ক্লোরাইড। তো ব্যালেন্স ছাড়াই আমরা এটা ব্যাখ্যা করতে পারি, ব্যালেন্স করলেও জারণ সংখ্যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তো এক্ষেত্রে দেখো, সোডিয়ামের জারণ সংখ্যা 0, ক্লোরিনের জারণ সংখ্যা 0। সোডিয়ামের জারণ সংখ্যা এখানে +1 আর ক্লোরিনের জারণ সংখ্যা এখানে -1। এবারে কিন্তু আমরা জারণ সংখ্যা সরাসরি মাথায় বসিয়ে দেব, আর ওই এক্স ধরে ক্যালকুলেশনের ব্যাপার এখানে নেই। মেন্টাল ম্যাথের মতো ক্যালকুলেশন করে মাথায় বসিয়ে দিতে হবে। তো মুক্ত অবস্থায় আমরা জানি 0 হয়, আর যৌগের মধ্যে NaCl এ Na+1 Cl-1 হিসেবে আছে। তো তাহলে সোডিয়ামে 0 জারণ সংখ্যা থেকে +1 হয়েছে, এটা বেড়েছে, তাহলে এটা হবে অক্স। আর ক্লোরিনের 0 থেকে -1 হয়েছে, কমে গেছে, তাহলে এটা হবে রেড। তাহলে জারণ সংখ্যার সাহায্যে আমরা এইভাবে কি জারিত হলো, অর্থাৎ Na থেকে যে NaCl হলো তার মানে Na জারিত হলো, আর ক্লোরিন থেকে যে NaCl হলো ক্লোরিন বিজারিত হলো, সেটা কি করে বুঝলাম? জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি দেখে বুঝে গেল। আরেকটা উদাহরণ দেখো, এটা তো আয়নীয় যৌগের ক্ষেত্রে। আর একটা সমযোজী যৌগ যে জল তৈরি হয় H2+O2 থেকে H2O, সেখানেও আমরা এই জারণ বিজারণটাকে এইভাবে ব্যাখ্যা করব। তাহলে প্রথমে মাথায় জারণ সংখ্যা বসাতে হবে 0, 0, এখানে +1। হাইড্রোজেন দুটো আছে, দুজন মিলে +2 হয়, তো আমরা এক জনের বসাবো। অক্সিজেনের -2, তবে চেঞ্জটা বোঝা যাবে। তো এখানে একটা হাইড্রোজেনেরই 0, এখানেও একটা অক্সিজেনের 0, দুটো অক্সিজেন মিলেও 0। তো হাইড্রোজেন 0 থেকে হয়েছে +1, বাড়লো, তাহলে এটা হলো অক্স। আর অক্সিজেন 0 থেকে -2 কমে গেল, এটা তাহলে রেড। তাহলে জারণ সংখ্যা যদি আমরা মাথায় বসিয়ে দিতে পারি তাহলে আমরা বুঝতে পেরে যাব কার জারণ সংখ্যা বাড়ছে আর কার কমছে, কোনটা জারণ আর কোনটা বিজারণ। দুটো উদাহরণ হলো। আচ্ছা, এবারে আমরা আরও একটা উদাহরণ নিতে পারি, একটু বড় ধরনের। ধরো 3 নম্বর উদাহরণ।
KMnO4 প্লাস HCl, KCl প্লাস MnCl2 প্লাস Cl2 প্লাস জল। এটা একটা বিক্রিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে এই সেলের বিক্রিয়া। এখানে আমাদের জারণ বিজারণটা দেখতে হবে, কোনটা জারণ হচ্ছে কোনটা বিজারণ। তাহলে এখানে আমরা KMnO4 এর আগে জারণ সংখ্যা নির্ণয় করা হয়েছে, এক একটা অক্সিজেনের -2, পটাশিয়ামের +1, ম্যাঙ্গানিজের +7, সব মিলিয়ে 0 হয় আমরা জানি। হাইড্রোজেন এখানে +1, ক্লোরিন -1, পটাশিয়াম +1, ক্লোরিন -1, Mn+2 আর এক একটা ক্লোরিনের -1, এখানে Cl2 0, এখানে হাইড্রোজেন +1, অক্সিজেন -2। জারণ সংখ্যা বসানো হয়ে গেল। এখন আমরা কি দেখতে পাচ্ছি, পটাশিয়ামের জারণ সংখ্যা সেম আছে, অক্সিজেনের জারণ সংখ্যা সেম আছে, হাইড্রোজেনেরও সেম আছে। চেঞ্জ হচ্ছে কার? Mn এর। KMnO4 যৌগে Mn এর জারণ সংখ্যা +7 থেকে +2 হচ্ছে, অর্থাৎ KMnO4 যৌগটা যে MnCl2 তে পরিণত হচ্ছে, তার মানে এই বিজারিত হলো, রেড। আর HCl এ ক্লোরিনের জারণ সংখ্যা -1 ছিল, সেখান থেকে Cl2 হয়েছে, মানে বেড়ে গেছে, তাহলে এটা হবে অক্স। এইভাবে জারণ সংখ্যার মাধ্যমে আমরা জারণ বিজারণ ব্যাখ্যা করতে পারছি। তাহলে দেখো, আয়নীয় যৌগ বলো বা সমযোজী যৌগ বা বড় ধরনের কোনো বিক্রিয়া বলো, সব ক্ষেত্রেই আমরা ব্যাখ্যা করতে পারছি। এবারে আমরা দেখব অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট। জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য। এর আগে আমরা ইলেকট্রনিক থিওরিতেও এটা পড়েছি, জারক দ্রব্য বিজারক দ্রব্য। তো জারক দ্রব্য কারা হয়? যারা অপরকে জারিত করে, তাহলে নিজেরা তারা কি হবে? বিজারিত হবে। আর বিজারক দ্রব্য কারা হবে? যারা অপরকে বিজারিত করবে, তাহলে তারা নিজেরা জারিত হবে। তাহলে অক্সিডাইজিং এজেন্ট oxidizes others, itself gets reduced। সংক্ষেপে এখানে লিখে দিলাম। আবার রিডিউসিং এজেন্ট reduces others, itself gets oxidized। তাহলে জারণ সংখ্যা কি হবে? যারা অক্সিডাইজিং এজেন্ট, তারা তো নিজেরা বিজারিত হচ্ছে, তাহলে তাদের জারণ সংখ্যা কি হবে? ON ডিক্রিজ করবে। আর বিজারক দ্রব্যরা নিজেরা জারিত হচ্ছে, তার মানে এদের অক্সিডেশন নাম্বার কি হবে? ইনক্রিজ করবে। তাহলে এবারে আমরা এই সংজ্ঞা অনুযায়ী উপরে যে 3টে উদাহরণ নিয়েছি, 1, 2, 3, সেখানে কি জারক দ্রব্য আর বিজারক দ্রব্য আমরা লিখব। তাহলে in EX1 অক্সিডাইজিং এজেন্ট কি? OA। অক্সিডাইজিং এজেন্টকে সংক্ষেপে OA করে দিলাম, আর রিডিউসিং এজেন্টকে সংক্ষেপে RA করে দিলাম। তাহলে 1 নম্বর উদাহরণে অক্সিডাইজিং এজেন্ট বা জারক দ্রব্য কে হবে? যে নিজে বিজারিত হয়েছে। কে বিজারিত হয়েছে? ক্লোরিন। তাহলে Cl2 হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। আর রিডিউসিং এজেন্ট বিজারক দ্রব্য হলো যে নিজে জারিত হয়েছে, দ্যাট ইজ সোডিয়াম। বাঁদিকে যারা থাকে, যারা বিকারক, তাদের মধ্য থেকেই আমাদের জারক দ্রব্য বিজারক দ্রব্য খুঁজতে হবে, ডান দিক থেকে নয়। আচ্ছা, 2 নম্বর উদাহরণে কে হবে? অক্সিডাইজিং এজেন্ট হলো
যে বিজারিত হয়েছে, যার জারণ সংখ্যা কমে গেছে, সেটা কি? সেটা অক্সিজেন। আর রিডিউসিং এজেন্টকে যে নিজে জারিত হয়েছে, যার জারণ সংখ্যা বেড়েছে, সেটা হাইড্রোজেন। আর 3 নম্বর উদাহরণে অক্সিডাইজিং এজেন্ট কে হবে? যার জারণ সংখ্যা কমেছে, যে নিজে বিজারিত হয়েছে, তাহলে KMnO4। এবার KMnO4 সবার চেঞ্জ হয়নি, কিন্তু একজনের হয়েছে, সেটাই ধরতে হবে। সবার চেঞ্জ নাও হতে পারে। আর রিডিউসিং এজেন্ট হবে HCl। তাহলে এইভাবে একটা সমীকরণ থেকে যদি আমাদের জারক দ্রব্য বিজারক দ্রব্য বাঁচতে হয়, আগে জারণ প্রক্রিয়া আর বিজারণ প্রক্রিয়া ঠিক করতে হবে কোনটা। তার জন্য আবার মাথায় জারণ সংখ্যা বসাতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। জারণ সংখ্যা বসাতে যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার জারণ প্রক্রিয়া ভুল হয়ে যাবে বা বিজারণ প্রক্রিয়া ভুল হয়ে যাবে, জারক দ্রব্য বিজারক দ্রব্য সব ভুল হয়ে যাবে। এটা তাহলে আমাদের একটা টপিক গেল। দুটো টপিক গেল, একটা জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণের ব্যাখ্যা, আর একটা জারক দ্রব্য বিজারক দ্রব্য। এবার আমরা পড়ব টাইপস অফ রেডক্স রিঅ্যাকশন। কোনো বইতে হয়তো জারণ বিজারণ বিক্রিয়ার প্রকারভেদ প্রথমেই দেওয়া আছে, কিন্তু সেখানে ঠিক ক্লিয়ার হবে না যদি না আমরা জারণ বিজারণটা ভালো করে বুঝতে পারি। সেই জন্য আমরা প্রথমে করিনি। এখন যেহেতু জারণ বিজারণটা আমরা সহজে বুঝতে পারছি জারণ সংখ্যা দিয়ে, এবারে আমরা রেডক্স রিঅ্যাকশনের প্রকারভেদটা করব। 1 নম্বর হচ্ছে অর্ডিনারি or common or direct। redox reaction যেগুলো সাধারণভাবে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া, একজন জারিত হচ্ছে আর একজন বিজারিত হচ্ছে একই সঙ্গে, সেগুলো কমন। যেমন উপরের যে 3টে উদাহরণ দেওয়া হয়েছে, 3টে উদাহরণই হচ্ছে এর উদাহরণ। এক্সাম্পল 1, 2, 3 of above। এখানে একজন জারিত হচ্ছে একজন বিজারিত হচ্ছে একই সঙ্গে, এবং এটা ডাইরেক্ট কেন বলা হচ্ছে? ইন দ্য সেন্স এটা একটা পাত্রে ঘটছে, একটা পাত্রে ঘটছে। ধরো আমি সোডিয়ামের সঙ্গে ক্লোরিন মিশালাম একটা পাত্রে, বিক্রিয়া হলো, একজন জারিত হলো একজন বিজারিত হলো। বা হাইড্রোজেন অক্সিজেন একটা গ্যাসমিথি যে ইউডিওমিটার ব্যবহার হয়, সেখানে আমি মেশালাম, সেখানে বিক্রিয়া ঘটে গেল, একজন জারিত হলো একজন বিজারিত হলো। বা KMnO4 এর সঙ্গে HCl একটা পাত্রে যুক্ত করলাম, সেখানে জারিত হলো বিজারিত হলো। এই জন্য এটা ডাইরেক্ট বলা হচ্ছে, প্রত্যক্ষ। আচ্ছা, 2 নম্বর ইনডাইরেক্ট একটা হয়, ইনডাইরেক্ট রেডক্স রিঅ্যাকশন। সেক্ষেত্রে দেখো এখানে বিক্রিয়া আমি একটা নিচ্ছি, ধর জিঙ্ক প্লাস CuSO4, ZnSO4 প্লাস Cu, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে আমরা ডাইরেক্ট যদি একটা পাত্রে ঘটাই, সেটা ডাইরেক্ট রেডক্স রিঅ্যাকশন হয়ে যাবে। কিন্তু যদি আমরা দুটো ভিন্ন পাত্রে ঘটাই, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি জিঙ্ক 0, কপার +2 আর সালফেট অ্যাজ এ হোল -2, এখানে Zn+2 সালফেট অ্যাজ এ হোল -2, কপার 0। তো তার মানে জিঙ্ক
জিরো থেকে Zn+2 হচ্ছে, এটা অক্সিডেশন। আর কপার +2 থেকে কপার হচ্ছে, এটা রিডাকশন। এইবার এটা তো দুভাবে হতে পারে। আমি একটা পাত্রের মধ্যেই ধরো কপার সালফেট নিয়েছি, তাতে জিঙ্ক যোগ করে দিলাম, তাহলে এই বিক্রিয়া ঘটবে। আবার দুটো পাত্রে, একটাতে নিয়েছি জিঙ্কের রড আর ZnSO4, আর একটাতে নিয়েছি কপারের রড আর কপার সালফেট। এটা জিঙ্ক দণ্ড, এটা কপার দণ্ড। এবার এই দুটো দণ্ডকে আমি যোগ করে দিয়েছি এর সঙ্গে, তার দিয়ে এখানে একটা পোটেনশিওমিটার দিয়ে। তাহলে দেখা যাবে এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। কেন তড়িৎ প্রবাহিত হচ্ছে? এই বিক্রিয়ার জন্য হচ্ছে। মানে বিক্রিয়াটাকে যদি আয়ন হিসেবে দেখায়, জিঙ্ক +Cu+2 থেকে Zn+Cu+2, Zn+2+Cu, সরি। তাহলে এখানেও এই বিক্রিয়া হচ্ছে, এখানেও এই বিক্রিয়া হচ্ছে, সেম বিক্রিয়া সেম, কিন্তু এখানে একটা পাত্রে হচ্ছে ডাইরেক্ট, আর এখানে দুটো ভিন্ন পাত্র হচ্ছে, এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। এটা ইলেকট্রোকেমিক্যাল সেলে হয় বা ব্যাটারিতে হয়, গ্যালভানীয় কোষে হয়। আর এইটা যেমন সরল ভোল্টীয় কোষ বা ওই ধরনের, জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া একটা পাত্রই হয়। তো যাই হোক, এটা একটা দুটো ক্যাটাগরিতে আমরা পেলাম। একটা অর্ডিনারি রেডক্স রিয়াকশন, যেগুলো একটা পাত্রেই ঘটে, একই সঙ্গে জারণ বিজারণ হয়। আর একটা, এবং সেটাকে ডাইরেক্ট আমরা বলে থাকি। আর একটা যদি ভিন্ন পাত্রে কেমিক্যাল সেলের মধ্যে হয়, তাহলে সেটা হবে ইনডাইরেক্ট। 3 নম্বর যে প্রকারভেদ, সেটা হলো ডিসপ্রপোরশনেশন রিয়াকশন। বাংলায় বললে এটাকে বলা হয় অসমঞ্জস বিক্রিয়া, ডিসপ্রপোরশনেশন। তো এটা হলো, যদি আগে বিক্রিয়াটা দিই তারপর ব্যাখ্যাটা করছি। Cl2 + NaOH, NaCl + NaOCl + জল। তো এখানে যদি জারণ সংখ্যা আমরা বসাই, Cl2 0, Na+1, হাইড্রোজেন +1, অক্সিজেন -2, NaCl Na+1, Cl -1, NaOCl Na+1, Cl+1, অক্সিজেন -2, আর জলে অক্সিজেন -2, হাইড্রোজেন +1। এই হচ্ছে জারণ সংখ্যা। এখন দেখো, ক্লোরিন Cl2 0 ছিল, এখান থেকে হয়েছে NaCl, তাহলে তো কমে গেল, এটা হলো রেড রিডাকশন, বিজারণ। আবার এই ক্লোরিন দেখো 0 থেকে এখানে +1 হচ্ছে, বেড়ে গেল, এটা তাহলে অক্সিডেশন। তাহলে ক্লোরিন একই সঙ্গে জারিত আর বিজারিত হচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ডিসপ্রপোরশনেশন রিয়াকশন বা অসমঞ্জস বিক্রিয়া। একটা পদার্থের একটা মধ্যবর্তী জারণ সংখ্যা থেকে দুটো জারণ সংখ্যা হচ্ছে, একটা বাড়ছে আর একটা কমছে, তার থেকে একটা বাড়ছে আর তার থেকে একটা কমে যাচ্ছে, এটা কি বলা হয় ডিসপ্রপোরশনাল রিয়াকশন। তাহলে এখানে অক্সিডাইজিং এজেন্ট ক্লোরিন, আবার রিডিউসিং এজেন্টও ক্লোরিন হলো। আরেক ধরনের বিক্রিয়া হয় উল্টোটা, কম্প্রপোরশনেশন।
কম্প্রপোর্শনেশন রিয়াকশন। এর বাংলা সেইভাবে দেওয়া থাকে না কোথায়, এটা কি বাংলা করে লেখা হয়, বা কোথাও সুসমঞ্জস লেখা থাকে। এটা অসমঞ্জস, এটা সুসমঞ্জস, তবে ওই বাংলাটা খুব একটা পাওয়া যায় না। কম্প্রপোর্শনেশন কথাটাই থাকে বেশি। এখানে কি হবে দেখো, আগে উদাহরণটা দিই। H2S প্লাস SO2 থেকে সালফার প্লাস জল। এখানে যদি আমরা জারণ সংখ্যা বসাই, হাইড্রোজেন +1 সালফার -2, অক্সিজেন -2 সালফার +4, এগুলো সব মনে মনে হিসাব হচ্ছে, কিন্তু দুটো অক্সিজেন মিলে -4 হয়, তাহলে সালফারকে অবশ্যই +4 হতে হবে। কিন্তু বসানোর সময় আমরা একজনের বসাবো মাথায়। এখানে সালফার 0, হাইড্রোজেন +1, অক্সিজেন -2। এবারে দেখো H2S এ সালফার ছিল -2, সেখান থেকে 0 হয়ে গেছে, তাহলে এটা বেড়ে গেল, এটা অক্সিডেশন। আবার সালফার ডাইঅক্সাইডে সালফার ছিল +4, সেখান থেকে 0 হলো, কমে গেল, এটা রেড। তাহলে এখানে সালফারেরই জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে, তবে সেই সালফারটা কিন্তু একটা যৌগের মধ্যে নেই, দুটো ভিন্ন যৌগে ভিন্ন জারণ অবস্থায় আছে, সেখান থেকে একটা নির্দিষ্ট জারণ সংখ্যায় গিয়ে পৌঁছচ্ছে। অর্থাৎ যেমন আমরা ওই অভিসারী রশ্মিগুচ্ছ বলি, কনভার্জেন্ট, একটা জায়গায় গিয়ে সব রশ্মিগুলো গিয়ে মিলে যায়, এই যার কম্প্রপোর্শনের বিক্রিয়াটা অনেকটা ওই ধরনের। আর ডিসপ্রপোর্শনেশনটা কীরকম, অপসারী রশ্মিগুচ্ছ, একটা থেকে হচ্ছে ভিন্ন। ক্লোরিনের 0 ছিল, সেখান থেকে এটা -1 হয়েছে, এটা +1 হয়। আর এখানে সালফারের দুটো ভিন্ন জায়গা থেকে একটা হয়েছে। তাহলে ডিসপ্রপোর্শনেশন আর কম্প্রপোর্শনেশন এটা পরস্পর অপোজিট হয়। আর এক ধরনের হয়, সেটা হচ্ছে অটো অর ইন্ট্রা মলিকিউলার রেডক্স রিয়াকশন। বাংলায় বললে অটো মানে শত জারণ বিজারণ বিক্রিয়া, বা ইন্ট্রামলিকুলার মানে অন্ত আণবিক জারণ বিজারণ বিক্রিয়া। উদাহরণ দেখো, পটাশিয়াম ক্লোরেটকে যদি তাপ দেওয়া হয়, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন। এখানে আমরা যদি জারণ সংখ্যা বসাই, পটাশিয়াম +1, অক্সিজেন -2 আর ক্লোরিন +5। এখানে পটাশিয়াম +1, ক্লোরিন -1, এখানে অক্সিজেন 0। তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে আমি তাপ দিলাম, তাতে এটা হলো। এখন KClO3 থেকে যে KCl আর O2 হয়েছে, তার মধ্যে পটাশিয়ামের একমাত্র জারণ সংখ্যা কিছু হয়নি, বাকি ক্লোরিনের চেঞ্জ হয়েছে এবং অক্সিজেনের চেঞ্জ হয়েছে। ক্লোরিনের +5 থেকে হয়েছে -1, কমে গেছে, এটা রেড। আর অক্সিজেনের -2 থেকে হয়েছে 0, বেড়েছে, এটা অক্স। তাহলে এখানেও কিন্তু একটা পদার্থই জারিত হচ্ছে বিজারিত হচ্ছে। যেমন এখানে ক্লোরিনের ক্ষেত্রে হয়েছে ডিসপ্রপোর্শনেশনে, একটা পদার্থই জারিত বিজারিত হয়েছে, কিন্তু তফাৎটা কোথায়, এখানে শুধু ক্লোরিনই হয়েছে, ক্লোরিনের জারণ সংখ্যারই চেঞ্জ হয়েছে, একই মৌলের জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু যৌগটা এক হতে পারে, জারণ সংখ্যার পরিবর্তনটা কিন্তু দুটো ভিন্ন মৌলের হচ্ছে। জারণ সংখ্যার পরিবর্তন দুটো ভিন্ন মৌলের, ক্লোরিনের কমছে, অক্সিজেনের বাড়ছে, এই জন্য এটার আলাদা একটা ক্যাটাগরি হয়ে গেল, অটো অর ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন। তাহলে 5 রকমের আমরা জারণ বিজারণ বিক্রিয়া পড়লাম। যদি কোনো একটা জারণ বিজারণ বিক্রিয়া দিয়ে বলে এটা কোন ক্যাটাগরি হবে, তাহলে এইভাবে তোমাকে দেখে বলতে হবে। আচ্ছা, নেক্সট টপিক আমাদের যেটা,
equivalent weight of oxidizing and reducing agent. মনে করো আমরা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে বলেছিলাম ইকুইভ্যালেন্ট ওয়েট কতজনের হয়, 7 রকমের হয়। তার মধ্যে 5 রকমের আমরা শিখেছি ওই চ্যাপ্টারে, মৌলের, মূলকের, অ্যাসিডের, ক্ষারকের, লবণের। আর দুটো ছিল জারক দ্রব্যের, বিজারক দ্রব্যের। আমি বলেছিলাম রেডক্স চ্যাপ্টার আছে, সেখানে গিয়ে বলবো। এখন আমাদের সময় হয়েছে এটা শেখার। তো এই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং এজেন্ট, এটা আমরা দুভাবে করব। একটা হচ্ছে আমাদের বাই অক্সিডেশন নাম্বার মেথড, বাই ওয়েন, আরেকটা করব বাই ইলেকট্রনিক থিওরি। তো অক্সিডেশন নাম্বার মেথডে আমরা কিভাবে করব, প্রথমে আগে ফর্মুলাটা জেনে নিই। এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট সমান মলিকিউলার ওয়েট or atomic weight or formula weight by total change in oxidation number। অর্থাৎ যে পদার্থটার আমরা তুল্যাঙ্কভার নির্ণয় করব তার আণবিক ওজন অথবা পারমাণবিক ওজন অথবা সংকেত ওজন। যদি অণু হয় তার আণবিক ওজন, যদি মৌল হয়, পরমাণু হয় বা ধাতু হয় তাদের পারমাণবিক ওজন, আর যদি আয়ন হয় তাহলে সংকেত ওজন, ফর্মুলা ওয়েট, বাই টোটাল চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। অর্থাৎ ও যে বিক্রিয়াটা অংশগ্রহণ করেছে সেখানে ওর জারণ সংখ্যার কতটা চেঞ্জ হলো, মোট পরিবর্তন কতটা হয়েছে, সেটা দিয়ে ভাগ করলেই আমরা তুল্যাঙ্কভার পেয়ে যাব। তো এখানে দেখো আমরা প্রথমে একটা সহজ উদাহরণ নিই, ওই সোডিয়ামের উদাহরণ, Na+Cl2 থেকে NaCl। তো এখানে আবার বলছি ব্যালেন্স কিন্তু জরুরি নয়। জারণ সংখ্যা দিয়ে কোনো কিছু হিসাব যখন আমরা করি বা জারণ সংখ্যা যখন নির্ণয় করি বা মাথায় বসায়, সেখানে ব্যালেন্সটা জরুরি নয়, করা থাকতেও পারে নাও থাকতে পারে। ধরো আমি বললাম যে এখানে সোডিয়াম আর ক্লোরিনের দুজনের তুল্যাঙ্কভার বের করতে হবে বিক্রিয়ার সাহায্যে। তাহলে আমাদের কি করতে হবে, মাথায় জারণ সংখ্যাটা বসিয়ে দিতে হবে। হলো, তাহলে চেঞ্জ ইন ওয়েন of Na equals to 1 minus 0 to 1 unit চেঞ্জ। যেহেতু সোডিয়াম একটাই আছে, এটাই টোটাল চেঞ্জ। therefore equivalent weight of Na equals to, সোডিয়াম যেহেতু মৌল এবং ধাতু, তাহলে এর পারমাণবিক ওজন আমাদের বসাতে হবে 23, বাই অক্সিডেশন নম্বর চেঞ্জ হয়েছে 1, এটাই টোটাল চেঞ্জ, সমান 23। এবার আমরা ক্লোরিন ধরব। চেঞ্জ ইন ON of 1 Cl atom 0 minus minus 1 equals to 1. Total change in ON of 2 Cl atom equals to 1 into 2 equals to 2. একটা ক্লোরিন অ্যাটমের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে 0 থেকে -1, তাহলে কত চেঞ্জ হলো? 1। তাহলে দুটো ক্লোরিনের জন্য মোট চেঞ্জ কত হলো? 1 into 2 2। Therefore equivalent weight of
Cl2 ইকুয়ালস টু, ক্লোরিন তো অণু, তাহলে অণু হিসেবে আণবিক ওজন বসাতে হবে 71/2 দিয়ে ভাগ হবে, তাহলে 35.5 হলো এর তুল্যাঙ্ক। এইভাবে আমাদের হিসাবটা করতে হবে। এটা একটা সহজ উদাহরণ আমরা নিলাম। এইবারে যেগুলো খুব পরিচিত জারক দ্রব্য বা বিজারক দ্রব্য, সেরকম দু একটা উদাহরণ নিয়ে আমাদের দেখতে হবে। যেমন এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট যৌগ হচ্ছে KMnO4। KMnO4 in acid medium। পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব পরিচিত একটা জারক দ্রব্য, এবং এই তিনটে মাধ্যমে জারণ ধর্ম দেখায়, একটা অ্যাসিড মাধ্যম, একটা প্রশম মাধ্যম, একটা ক্ষারীয় মাধ্যম, এবং তিনটে মাধ্যমে এর চেঞ্জ ভিন্ন রকম হয়, এটা জেনে রাখতে হবে। তো সেটা হলো KMnO4 থেকে ওটা হয় Mn+2 অ্যাসিড মিডিয়াম। KMnO4 এ ম্যাঙ্গানিজ কত আছে? +7। এর আগে আমরা হিসাব করেছি, খেয়াল করো। KMnO4 এ ম্যাঙ্গানিজ +7, আর Mn+2 তে হচ্ছে +2। তাহলে চেঞ্জ কত? চেঞ্জ ইন ON of Mn equals to 7 minus 2 equals to 5. Therefore, equivalent weight of KMnO4 equals to, KMnO4 একটা যৌগ, তাহলে আণবিক ওজন বসাতে হবে। এটা হিসাব করে নাও পাশে। পটাশিয়াম হচ্ছে 39, ম্যাঙ্গানিজ 55 রাফলি, আর 4টে অক্সিজেন 64। 5 আর 4 9 18, হাত থেকে 1, 7 ও 5 12 158। তাহলে 158/5 ভাগ করলে 3 5 15, 5 1 5, 5 6 30, 31.6। এটা হলো অ্যাসিড মাধ্যমে যখন KMnO4 জারক দ্রব্য হিসেবে আচরণ করে তখন তার তুল্যাঙ্ক ভার। এখন যদি মিডিয়ামটা পাল্টে দেওয়া হয়, KMnO4 in বেসিক মিডিয়াম বা অ্যালকালাইন মিডিয়াম, সেক্ষেত্রে কি চেঞ্জ হয় আমাদের জানতে হবে। সেটা চেঞ্জ হলো KMnO4 থেকে এটা হয়ে যায় K2MnO4। এগুলো মনে রাখতে হবে, সবসময় নাও দেওয়া থাকতে পারে। তাহলে KMnO4 এ +7 আর K2MnO4 এ +6 হিসাব করলে পাওয়া যাবে। আমরা বাকিগুলো করছি না কেন? কারণ এটা আমাদের জানা আছে যে এই KMnO4 যখন জারণ ধর্ম দেখায়, পটাশিয়ামের কোনো চেঞ্জ হয় না, অক্সিজেনেরও কোনো চেঞ্জ হয় না। আমি এর আগে HCl এর সঙ্গে একটা বিক্রিয়া দেখিয়েছি, সেখানেও দেখলে KMnO4 এ পটাশিয়াম চেঞ্জ হয় না, অক্সিজেনও চেঞ্জ হয় না, শুধু ম্যাঙ্গানিজ চেঞ্জ হয়। তাহলে এখানে চেঞ্জ কত? চেঞ্জ হচ্ছে 7 - 6 = 1। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু 158/1, 158 হয়ে গেল। যা আণবিক ওজন তাই তুল্যাঙ্ক হয়। আবার এই KMnO4 যখন প্রশম মাধ্যমে জারণ ক্রিয়া দেখায় তখন কি চেঞ্জ হয়? তখন চেঞ্জ হয় KMnO4 থেকে MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে KMnO4 এটা ছিল +7, আর MnO2 তে হচ্ছে +4। চেঞ্জ হলো 7 - 4 3। Therefore equivalent weight equals to 158/3 ভাগ করলে 3 5 15, 3 2 6, 3 6 18, 3 6 18। এটা অ্যাপ্রক্সিমেট।
রাউন্ড অফ করলে 6.7, 52.67। তো তাহলে দেখো KMnO4 কোন মাধ্যমে বিক্রিয়া করছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে তুল্যাঙ্ক হার। 3 রকমেরই হচ্ছে। শুধু যদি বলা হয় KMnO4 এর তুল্যাঙ্ক ভার কত, এটা কিন্তু ঠিক হলো না প্রশ্নটা। মাধ্যম অবশ্যই উল্লেখ করতে হবে, অথবা বিক্রিয়াটা দিয়ে বলতে হবে এই বিক্রিয়ায় কত তুল্যাঙ্ক ভার। তো অনেক সময় এই চেঞ্জ দিয়ে দেয়, আবার অনেক সময় শুধু মাধ্যম বলে দেয়। তাহলে তোমাদের জেনে রাখতে হবে কোন মাধ্যমে কি চেঞ্জটা হয়। আরেকটা খুব পরিচিত বিখ্যাত জারক দ্রব্য হলো K2Cr2O7। এই কিন্তু শুধুমাত্র একটা মাধ্যমেই জারণ ধর্ম দেখায়। সেক্ষেত্রে চেঞ্জ কি হয়? K2Cr2O7 থেকে চেঞ্জ হয় Cr3+, ক্রমিক আয়নে পরিবর্তিত হয়। এখন আমাদের জারণ সংখ্যার পরিবর্তন হিসাব করতে হবে। তাহলে এখানে ক্রোমিয়াম কত, এক একটা ক্রোমিয়ামে যদি হিসাব করি আমরা +6 পাবো। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন ওয়েন of 1 Cr atom equals to 6 minus 3 equals to 3 unit. Total change কত? of 2 Cr atom, দুটো ক্রোমিয়াম আছে, equals to, এদিকে যাই থাকুক, বাঁদিকে মূল যে বিজারক দ্রব্য বা জারক দ্রব্য সেখানে কতগুলো আছে সেটা দেখতে হবে। তাহলে 3 into 2, 6 unit. Therefore equivalent weight equals to, পটাশিয়াম ডাইক্রোমেট আণবিক ওজন হিসাব করো, দুটো পটাশিয়াম মানে 39 দুগুণ 78, দুটো ক্রোমিয়ামের হচ্ছে 52 করে ধর রাফলি, দুটো মিলে 104, আর 7টা অক্সিজেন 7 16 112, 4 2 6 8 14, 4 হাতে থেকে 1, 1 1 2, 7 2 9, 294। তাহলে 294/6 ভাগ করলে 4 6 24, 6 9 54, 49। এর আর অন্যান্য মাধ্যমে কোনো ডিফারেন্স নেই, একটা মাধ্যমেই হয়। তো দুটো বিখ্যাত জারক দ্রব্যের আমরা এখানে তুল্যাঙ্ক ভার বের করলাম জারণ সংখ্যার মাধ্যমে। এইভাবে বিজারক দ্রব্যও কিছু আছে যাদের আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি। যেমন হচ্ছে ধরো অক্সালিক অ্যাসিড, তো অক্সালিক অ্যাসিডের সঙ্গে আমরা KMnO4 এর বিক্রিয়া ঘটাই। অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2C2O4, H2C2O4। আর এখানেও KMnO4 যেহেতু অ্যাসিড মাধ্যম দরকার, প্লাস H2SO4, K2SO4, MnSO4 প্লাস CO2 প্লাস জল। বিক্রিয়াটা যদি দেওয়া থাকে ভালো, যদি না দেওয়া থাকে এইটা অন্তত মনে রাখতে হবে যে অক্সালিক অ্যাসিডটা চেঞ্জ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার মানে অক্সালিক অ্যাসিড H2C2O4 যেটা, এটা চেঞ্জ হচ্ছে CO2 তে, এই চেঞ্জটা মনে রাখতে হবে।
এইবার জারণ সংখ্যা হিসাব করো। অক্সালিক অ্যাসিডে এখানে যদি আমরা বসাই, কার্বনের +3 আসবে এক একটা, আর এখানে কার্বনের +4, তাহলে চেঞ্জ in ON of 1 C atom equals to 4 - 3 1। একটার জন্য চেঞ্জ এক, দুটো কার্বন আছে, টোটাল চেঞ্জ of 2 C atom equals to 1 into 2 equals to 2। therefore equivalent weight কত হবে? equivalent weight হবে অক্সালিক অ্যাসিডের এখানে আণবিক ওজন যদি হিসাব করো, দুটো হাইড্রোজেন 2, দুটো কার্বন 24, আর 4টে অক্সিজেন কত? 464, 4×10 90, 90/2 45। এবার অনেক সময় যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে, প্র্যাকটিক্যালে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তৈরি করতে হয়, সেখানে কিন্তু অক্সালিক অ্যাসিড কেলাস আকারে থাকে। হ্যাঁ, ফর হাইড্রেটেড অক্সালিক অ্যাসিড, সেখানে অক্সালিক অ্যাসিডের একটা অণুতে 2 অণু জল থাকে। তুল্যাঙ্ক ভার ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু, সেক্ষেত্রে এর আণবিক ওজনটা কিন্তু 90 তো আছেই, তার সঙ্গে আরও 2 অণু জল মানে 36 যোগ হয়ে গেল। তাহলে 90 + 36 মানে কত? 126, 126/2 ইকুয়ালস টু 63 হয়ে যাবে। তো সেটা নির্ভর করছে কি সংকেত দেওয়া আছে তার উপরে। তাহলে এইভাবে আমরা দেখো জারণ সংখ্যার মাধ্যমে তুল্যাঙ্ক ভারটা নির্ণয় করতে পারি, এবং এটা ভালো করে আরও প্র্যাকটিস করতে হবে। আমি কিছু প্র্যাকটিসের প্রবলেম দিয়ে দেবো। আজকে আর ইলেকট্রনীয়টা করছি না, কারণ কিছু হোমওয়ার্ক থাকবে এর সঙ্গে, আর অলরেডি 42 মিনিট হয়ে গেছে। ধীরে সুস্থে এগোনোই ভালো। এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।